মাগো, মরে গেলাম। কে এই সাবানের পিছলি পানি এখানে ফেলে রেখেছে আমাকে মেরে ফেলার জন্য? ও মা! আরে টম্পা, পড়ে গেলি কি করে? তোকে মেরে কার কি লাভ? তোকে মেরে তো আর কারো পূর্ণ হবে না। তুই হয়তো সাবানের পানি এভাবে চড়িয়ে চিটিয়ে রেখেছিস, হয়তো ভুলে গেছিস পরিষ্কার করতে। উঠ দেখি, উঠ উঠ। হ্যাঁ হ্যাঁ, সব সময় তো ভুলটা আমারই থাকে। আপনারা তো একদম সাধু সাবিত্রী। দেখি আমাকে টান দিয়ে তুলুন, আমার কোমরে ব্যথা হয়ে গেছে একদম, আমি নিজে নিজে উঠতে পারবো না। টম্পা মা, আমাকে জমিদার বাড়িতে যেতে হবে। জমিদার বারবার কবর পাঠাচ্ছে, জানি না ওখানে আমার সাথে কি হয়। আমি কি করব? নিজের পেটের সন্তান হয়ে আমার সাথে এত বড় ধোঁকা দিয়ে চলে গেল, আমি কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝবেন? যদি ঠিকঠাক মতো শাসন করতেন কখনো এমন বার বাড়তো না। আপনার ছেলে কি শুধুমাত্র আপনাকেই ধোঁকা দিয়েছে? আমাকেও তো এত বড় একটা ধোঁকা দিয়ে দিল। কি দরকার ছিল আমাদের সবাইকে ছেড়ে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার? যদি আমাকে ভালোই না লাগতো তাহলে কেনই বা বিয়েটা করেছিল? যাকগে, এসব কথা বাদ দিন। আপনি জমিদার বাড়িতে যখন যাচ্ছেন সাবধানে যাবেন আর তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। টুম্পা, আমরা চাইলেই তোর কষ্টটা কমাতে পারবো না, বরঞ্চ আমরা তোর কষ্টের কারণই বটে। আমাদের তুই ক্ষমা করে দিস। তুমি চলে যাও জমিদার বাড়িতে, সাবধানে যেও, নিজের খেয়াল রেখো। জমিদার তো খুব ভালো একটা মানুষ না বটে। তুমি তাড়াতাড়ি সাবধানে ফিরে এসো। আরে টুম্পা, তুমি কি বোকা নাকি? আমি শুধুমাত্র যখনই অবসর পাই তোমার কথা ভাবতে থাকি। তোমার মতো এরকম বোকা একটা মেয়ে আমি এই জগতে আর দেখিনি। বাবা, শুনে ভালো লাগলো তুমি আমার কথা এত ভাবো, কিন্তু আমার কথা তোমার এত ভাবার মতো সময় কেন পড়ে থাকে সেটাই বুঝতে পারছি না। আরে বোকা মেয়ে, তোমার মতো এমন সুন্দরী শিক্ষিত একটা মেয়েকে ফেলে সবুজ কিনা এই তানিয়া নামের একটা মেয়ের সাথে পালিয়ে গেল। তুমি কোথায় ওদের সবাইকে ছেড়ে তুমিও নিজের একটা জীবন গড়বে নতুন করে। তুমি কিনা এই সবুজের মা বাবার কাছেই পড়ে আছো দিনের পর দিন, আবার তাদের সেবা যত্ন করছো। তুমি বোকা নয় তো আর কে বোকা? আমি হলে তো কবেই এদেরকে লাথি মেরে সরিয়ে দিতাম, নিজে নতুন একটা জীবন শুরু করতাম। তোমার কথা ভাবলেই আমার খুব খারাপ লাগে। কাদম্বিনী, তুমি যা বলছো সম্পূর্ণই ভুল। আমি সবুজের মা বাবাকে আমার শ্বশুর শাশুড়ি হিসেবে দেখি না, ওদেরকে আমি শুরু থেকেই আমার নিজের বাবা মার মতো দেখি। আর আমার তো বাবা মাও বেঁচে নেই, তো আমি ওদেরকে যদি ছেড়ে যাই ওদের কি অবস্থা হবে? আমি যদি না ভাবি ওদের কথা, কে ভাববে? ওদেরও তো কেউ নেই। আমিও যদি সবুজের মতো একই কাজ করি তাহলে আমার আর সবুজের মধ্যে পার্থক্যটা কি রইলো? আমার এসব নিয়ে আর ভাববার কোনো দরকার নেই। আমার নতুন জীবন, নতুন সংসার, নতুন ভবিষ্যৎ, এসব নিয়ে ভাবতে ভাবতে এবার আমি ক্লান্ত। আমি এবার আমার বৃদ্ধ বাবা মাকে নিয়ে ভালো আছি, এভাবেই থাকতে চাই। টম্পা মা, তুই কেন এত রাগ করছিস? বারবার আমার উপর রাগ দেখালে কি হবে? আমি তো তোর বাবাকে বারবার করে বলে দিয়েছিলাম তাড়াতাড়ি ফেরার জন্য। এখন উনি যদি তাড়াতাড়ি বাড়ি না ফিরেন এতে আমার কি দোষ বল? আমি এক্ষুনি যাচ্ছি বাবাকে খুঁজতে, তুমি বাড়ির খেয়াল রেখো। আমি বাবাকে খুঁজে বের করে নিয়ে আসব, এর আগে আর বাড়ি ফিরবো না। তুমি আমার জন্য চিন্তা করো না। সাবধানে যাস মা, তোকে তো না করলে আর শুনবি না। আর তাছাড়া তোর বাবা তো চলে গেছে 5 থেকে 6 ঘন্টা হলো, এখনো বাড়ি ফিরছে না। জমিদার বাড়িটা আগে দেখে নিস, এরপর অন্য কোথায়ও খুঁজিস। দেখো বাবা, তুমি যদি আমাদের মতো অসহায় মানুষের পাশে না দাঁড়াও তাহলে কে দাঁড়াবে? তুমি তো সবকিছুই বুঝো, শিক্ষিত ছেলে। আমি তো আর বলে কইয়ে আমার ছেলেকে এইসব করাইনি। আমাকেও তো আমার ছেলে কত সমস্যায় পেলে চলে গেল। আমি কি আর জানতাম
তোমার থেকে এত চড়া সুদে সে ধার নিচ্ছে, তুমি কেনই বা তাকে এতগুলো টাকা দিতে গেলে? এবার সেই টাকা যে শোধ করার আমার কোনো ক্ষমতা নেই। ছেলে যখন জন্ম দিয়েছো আর তোমার ছেলে যখন এত বড় কুকর্ম করেছে, টাকা তো তোমাকেই শোধ করতে হবে। নিজের গড়ে সুন্দরী বউ রেখে অন্য মেয়ের হাত ধরে পালিয়ে গেল, তাও আবার এত টাকা। দেখো বাবা, এখানে আমাদের কি ভুল আছে? আমরা তো আর তাকে বলে দিইনি এরকম কাজ করতে। এখানে তো তোমারও ভুল আছে বটে, তুমি এতগুলো টাকা ওকে দিয়ে দিলে। একবারের জন্য হলেও তো তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। তুমি তো আমার কাছে না জেনে বুঝি ওকে এতগুলো টাকা চড়া সুদে দিয়ে দিলে। আর এই টাকাগুলো দিয়ে আমি কোনো ভুল করেছি নাকি? তোমার ছেলে তো আমার হাতে পায়ে ধরছিল, তাই তো চড়া সুদে টাকা দিতে রাজি হয়েছিলাম। এখন তুমি যদি টাকাগুলো শোধ না করো, আমি তোমার বাড়ি দখল করব। কালকেই আমি পঞ্চায়েত ডাকবো, আর সেখানেই ফাইনাল হবে এই বাড়ি ছেড়ে তোমাকে চলে যেতে হবে। এখানে আর ঘ্যানর ঘ্যানর করো না, বেশি ঘ্যানর ঘ্যানর করলে লাথি মেরে একদম হাত পা ভেঙে দিব। যাও এখান থেকে। দেখো বাবা, তুমি এমন করো না, আমার তো এই বাড়িটা ছাড়া আর কিছুই নেই। সব কিছুই বেচে একদম শেষ। আমি যে রাস্তায় বসে যাব, তোমার কাকিমা আর আমার বৌমাকে নিয়ে আমি কোথায় যাব? আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তুমি আমাকে বিটে চারা করো না বাবা, আমাকে বিটে চারা করো না। হে আল্লাহ, এ কেমন বিপদে ফেললে আমাকে। আমি এবার কি করব? জমিদার বাড়িতেও তো খুঁজে এলাম, বাবাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। এই বৃদ্ধ বয়সে আর কত কষ্ট সহ্য করবেন উনি। এমন আর কারো সাথে করো না তুমি। এ কি বাবা, এ কি অবস্থা আপনার? আপনি এখানে এভাবে পড়ে আছেন কেন? আমি কোথায় না কোথায় আপনাকে খুঁজেছি। কি হয়েছে আপনার? কি করবো রে মা, এইরকম অসম্মান পেয়ে বেঁচে থাকার থেকে তো মরে যাওয়া অনেক সম্মানের ছিল। আমার নিজের সন্তানই আমার শত্রু হয়ে গেল। এভাবে বাড়ি ছেড়ে পালিয়ে তো গেলই, এতগুলো টাকা ধার করে বসলো জমিদারের কাছ থেকে। এখন উনি কালকে পঞ্চায়েত ডেকে আমার বাড়িটা দখল করে নিবে। আমি আকুতি মিনতি করছিলাম বলে লোকদের দিয়ে আমাকে অনেক মারপিট করিয়ে এখানে পেলে চলে গেল। আমি আর বেঁচে দেখে কি বা করব? তোদের মাথার উপর তো চারটুকু আর ধরতে পারবো না। বাবা, কি করব আমি? আমার হাতে তো কিছুই নেই। আমার হাতে যদি আজকে করার মতো কিছু থাকতো, তবে এত অসম্মান আপনাকে হতে হতো না। আপনার ছেলে যখন আপনাকে এত কষ্টে পেলে চলে গেছে স্বার্থপরের মতো, ও কোনোদিনও ভালো থাকতে পারবে না। এতগুলো মানুষকে কাঁদিয়ে ও কি করে ভালো থাকবে? আপনি আমার সাথে বাড়ি চলুন, সব ঠিক হয়ে যাবে সব। পরের দিন সকালবেলা টুম্পাদের বাড়িতে কবর যায়, পঞ্চায়েত বসেছে সেখানে যাওয়ার জন্য। দেখুন জমিদার বাবু, আপনার থেকে আমার স্বামী যত টাকা নিয়েছে সব শোধ করে দিব, কিন্তু আমাকে কমপক্ষে 1 বছর সময় দিন। এভাবে আমাদের বাড়িটা কেড়ে নেবেন না। আমরা কোথায় যাব? আপনি আমাদের উপর দয়া করুন। আপনিও তো দিন শেষে একটা মানুষ। আপনি কেন আমাদের কষ্টটা বুঝতে পারছেন না? আমাদের যে যাওয়ার মতো আর কোথায়ও জায়গা নেই। বৃদ্ধ মা বাবা, আমি একা একটা মেয়ে। কি করব ওদেরকে নিয়ে? কোথায় যাব? এসব কথা আমি কেন ভাববো? এইসব কথা তো তোর স্বামীর ভাবা উচিত ছিল। যখন তোদের কথা তোর স্বামী ভাবলো না, আমি তো পরের ছেলে, আমার তো এত বাবার কোনো দরকার নেই। আমার হয় টাকা চাই, নয় বাড়িটা চাই। তোদের এরকম চিরা ভিজা কান্নায় আমি গলে যাব না। এই বাড়ি ছেড়ে তোরা এক্ষুনি চলে যাবি, এটাই আমার শেষ কথা। নয়তো হাড় গুড় সবার ভেঙে একদম ঝুলিয়ে রাখবো। আপনাদেরকে আমি এতবার করে না করেছি, আমাদের যেরকম অবস্থা হয়েছে হয়ে যাক। এরপরও আপনারা আপনাদের ছেলের সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছেন। ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। আজকে আপনার ছেলের কারণে আমরা এই পথে এসেছি। হ্যাঁ, করেছি যোগাযোগ। যোগাযোগ করব না তো কি করব?
এভাবে রাস্তায় জীবন কাটাতে পারবো কি? এখানে তো বিক্রি করার পর্যন্ত সুযোগটা নেই। এই যে বৃদ্ধ লোকটা আমার পাশে বসে আছে, তোর কি ওর জন্য একটু হলেও চিন্তা আছে? ওর ওষুধ খরচ, আমাদের খাবার দাবার, আমার এসব আর সহ্য হচ্ছে না। যদিও বা আমাদের ছেলে বিয়ে করে তাকে করেছে, করে ফেলুক, এখন তাকে নিয়ে এই বাড়িতে উঠুক। আপাতত তো দাঁড় দেনাটা ভেঙে আমাদের মাথা গুজার টাইটা করে দাও। বাহ, খুব সুন্দর কথা বলেছো। সবাই আমাকে বলেছিল তোমাদের পাশে পড়ে না থাকার জন্য। আমি ভুকা ছিলাম, কি ভুকা আমি! দিনের পর দিন তোমাদের জন্য কেটে মরলাম, অবশেষে তোমরা আমার প্রতি এইটুকু ভরসা রাখতে পারলে না। আমি বাঁচি বা মরি, তোমাদেরকে তো আমি বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়েই যেতাম। তোমরা কিনা নিজের পথ নিজেই দেখে নিলে, একবারও আমার কথা ভাবলে না। কেন ভাববো তোর কথা? হে, আমাদের কথা ভেবেই তো কুল পাচ্ছি না। সেখানে তুই তো পরের মেয়ে, তোর কথা ভাবার মতোই তো সময় আমাদের নেই। তুই এখান থেকে চলে যা। আমার ছেলে চিঠির উত্তর দিলেই আমরা বাড়ি ফিরে যাব। তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। তোমরা যখন এইভাবে আমাকে অস্বীকার করছো, আমারও এখানে থাকার আর কোনো মানে নেই। তোমরাও আমার কেউ না। আমি মরি বাবা আছি, আমার পাশে আর কখনো এসে দাঁড়াবে না। আজকের পর থেকে তোমাদের সাথেও আমার আর কোনো সম্পর্ক নেই। গেলাম আমি, থাকো তোমরা তোমাদের ছেলের কাছে। মা, আমি কি আর কখনো ঠিক হব না? আমি কি সারা জীবন এমন পাখি থাকবো? তুমিও কি আর কখনো পরি হতে পারবে না? তুমিও কি সারা জীবন এরকম সাধারণ মানুষ হয়ে থাকবে? মা, আমাদের এই বিপদ কখন কাটবে? শোনো মা, আমাদের হাতে আর বেশিক্ষণ সময় নেই। তোমাকে ওরা যেখানেই পাবে মেরে ফেলবে। তোমার বাবাকে যে মৃত্যু দিয়েছে তার প্রতিশোধ না নিয়ে আমরা এভাবে মরতে পারি না। তুমি আমার কথা মন দিয়ে শোনো। আমার হাতে আর মাত্র একটা জাদু ক্ষমতাই আছে। আমি সেই ক্ষমতা দিয়ে তোমাকে একটা সোনার কুমড়ো বানিয়ে কোনো মানুষের হাতে তুলে দিব। 5 বছর পর সেই কুমড়ো থেকে তুমি তোমার সম্পূর্ণ শক্তি হয়ে পরিরূপ ধারণ করবে। আর ঠিক তখনই এখানে এসে তুমি আমার সাথে দেখা করো। তুমি আমার কথা এত ভেবো না, আমি সব সময় নিজের খেয়াল রাখবো। তুমি 5 বছর পর আমার কথা মনে রেখো। মা, আমাকে তুমি শুধুমাত্র সোনার কুমড়োই কেন বানাবে? অন্য কিছু তো বানাতে পারো। সোনার কুমড়ো বানালে ওরা যদি আমাকে ভেঙে ফেলে? তুমি সেসব নিয়ে চিন্তা করো না। আমি তোমাকে কোনো সাধারণ কুমড়ো বানাবো না। তোমাকে যার কাছেই রাখবে না কেন, সে তার নিজের জীবনের থেকেও বেশি তোমাকে আগলে রাখবে। কারণ তোমার কাছে যে যখন যা চাইবে তাই পাবে। সেই জন্য মানুষ বড্ড লোভী হয়, আর তারা নিজেদের প্রাণ বাজি রাখতেও রাজি হয়ে যাবে শুধুমাত্র তোমাকে সুরক্ষিত রাখতে। তোমাকে ভাঙার কথা তো কখনোই কল্পনা করবে না। না জানি মেয়েটা এখন কোথায় আছে, কি অবস্থায় আছে। আমরা মেয়েটার সাথে এত খারাপ ব্যবহার করলাম, ও হয়তো এখন খুব কষ্টে কান্নাকাটি করছে। কষ্ট পেও না, আমরা ওর সাথে তো খারাপ ব্যবহারটা ওর ভালোর জন্যই করেছি। আমরা তো ভালো মতোই জানি আমাদের ছেলে আমাদের সাথে যোগাযোগ করবে না। আমরা যদি ওর সাথে এভাবে খারাপ ব্যবহার না করতাম, ও তো আমাদেরকে ছেড়ে কখনোই যেত না। ও শুধুমাত্র আমাদের কথা ভাবতে ভাবতেই নিজের জীবনটা শেষ করে দিত। এখন হয়তো নিজের কথা ভাবতে পারবে, নতুন করে স্বপ্ন দেখতে পারবে। এটা ওর ভালোর জন্যই করেছি আমরা। মা, বাবা, আমি জানি তোমরা কেন আমার সাথে এমন ব্যবহার করেছো। তোমরা ভেবেছো এভাবে আমাকে তাড়িয়ে দিলে আমি নতুন করে আমার কথা ভাববো, কিন্তু কখনো না। আমি তোমাদের সামনে যাব না কখনো, যতক্ষণ না আমি তোমাদেরকে ভালো রাখার কোনো পথ না খুঁজে পাচ্ছি। তুমি কে আমি জানি না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক কষ্টে আছো। তোমার কষ্ট নিবারণের জন্য আমার কাছে আছে এই সোনার কুমড়ো। তুমি এটা তোমার কাছে রেখে দাও। এই কুমড়োর একটা বিশেষ গুণ আছে, তুমি যখন যা চাইবে ওর কাছে তাই পাবে। কিন্তু মনে রেখো, ভুলেও একে ভাঙ্গা বা গলানোর কথা ভাববে না।
ও যতদিন ভালো থাকবে ততদিন তোমারও কোনো কষ্ট থাকবে না, কেননা এখানে যাই চাইবে তাই পাবে। আমি এবার গেলাম, আমার হাতে সময় নেই, এত কথা আর বলতে পারছি না। আরে তুমি আমার এত বড় সাহায্য করছো, তবে তুমি কে সেটা তো বলে যাও। আরে তড়িঘড়ি করে এই মেয়েটা এভাবে চলে গেল। ঠিক আছে, দেখি এটা কেমন কুমড়ো, কেমন উপকার করে আমার। এই কুমড়ো, তুমি আমাকে অনেকগুলো খাবার দাও তো। হাই আল্লাহ, কি দেখলাম নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এটা যে সত্যি সোনার জাদুর কুমড়ো, তার কাছে যাই যাব তাই পাবো। এবার তো তাহলে আর কোনো দুঃখ কষ্ট নেই। এবার বাবা মার কাছে ফিরে যাই, ওদেরকে নিয়ে বাড়িটা আগে ছাড়িয়ে এরপর নিজেদের আরামাইশ মতো চলবো। যাই যাই। এরপর টম্পা তার বাবা মায়ের কাছে ফিরে যায় এবং জাদুর সোনার কুমড়োর সব কথা তার বাবা মাকে খুলে বলে। এতে করে তার বাবা মা অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, কি খবর সোনালি টম্পা, এবার যে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। চল চল, প্রথমে বাড়িটা আমাদেরকে ছাড়িয়ে দে, এই কুমড়োর থেকে অনেকগুলো টাকা নিয়ে নে, এরপর আমরা সুখে শান্তিতে তিনজন বসবাস করব। আর কখনো কারো কটু কথা শুনতে হবে না। হে টুম্পা, তোর জন্যই আমাদের জীবনে সুখের দিন ফিরে এলো। নিজের সন্তান যখন আমাদের শত্রু হয়ে আমাদের কথা না ভেবে চলে গেল, সেখানে বৌমা আমাদের মেয়ে হয়ে রয়ে গেল। যাই হোক, তুই এই সোনার কুমড়ার কথা কারো কাছেই শেয়ার করবি না। আমরা তিনজনই যাতে এর রহস্য জানি, আর কেউ না। এই কুমড়োটা সাধারণ কুমড়ো বলেই সবার কাছে পরিচিত করাতে হবে। আর একটা কথা, যদি কেউ জেনে যায় তাহলে আমাদের জীবন পড়বে সংকটে। সব সময় সাবধানতা অবলম্বন করে চলতে হবে।